আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এমএস ওয়ার্ড পূর্ণাঙ্গ কোর্স এর ২ নাম্বার ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমার ২য় ক্লাস। আমি মোহাম্মদ ইমরান আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা ইতিপূর্বে ১ম ক্লাসে সামান্য কিছু শিখেছিলাম, যেখানে ছিল ওয়ার্ড ফাইল ওপেন করা, ক্লোজ করা এবং ফাইল মেনুর কিছু অপশন ছিল। আজকের ক্লাসে আমরা আরেকটু বেশি শিখব। আজকের ক্লাসে আমরা শিখব এমএস ওয়ার্ডের মেনু বারের মধ্যে প্রথম যে মেনুটি আছে হোম মেনু, সেই মেনুর কয়েকটি টুলস সম্বন্ধে আজকে জানবো এবং শিখব। চলুন আমরা আউটলাইনে যাই। আমরা আউটলাইনে চলে আসলাম। এখানে হোম মেনুতে অনেকগুলো টুলস রয়েছে। টুলসগুলোর মধ্যে ক্যাটাগরি ভাগ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে প্রতিটি টুলসের ডান দিকে স্ক্রিনশট দিয়ে আমি টুলসগুলোর ছবি অ্যাড করে রেখেছি। এই ছবিগুলো কোথা থেকে এসেছে? এই ছবিগুলো এসেছে এই যে উপরে যে মেনু বার আছে, এই মেনু বার থেকে আমি এই ছবিগুলোকে ক্যাপচার করে এইখানে এনেছি আপনাদের বোঝার সুবিধার্থে। হোম মেনুতে প্রথম যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড আপনারা কোথায় পাবেন? এই হোম মেনুতে একদম বামে এখানে ফাইলের নিচে দেখতে পাবেন পেস্ট আছে, দেন ডান পাশে কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, এই কয়েকটা অপশন আছে। তো এই কয়েকটা অপশন মিলে হচ্ছে ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ড হচ্ছে একটা ক্যাটাগরি, তার মধ্যে এই কয়েকটা অপশন আছে। এই ডান দিকে এই যে এই ক্লিপবোর্ডে যে টুলস আছে, এখানে ডান দিকে আমি এই ক্লিপবোর্ডের একটা স্ক্রিনশট রেখেছি। ক্লিপবোর্ড সম্বন্ধে শুরুতেই যেটা বলার, এটা একটা সাধারণ বিষয়। এটা আপনারা যারা এমএস ওয়ার্ড সম্বন্ধে সামান্য জানি তারাও এই টুলস গুলো সম্পর্কে জানি। তো পেস্ট কি আপনারা জানেন? পেস্ট সাধারণত অন্যের উপর নির্ভরশীল। পেস্ট নিজে নিজে কিছু করতে পারে না। আপনি যখন এই পেস্টের ডান পাশে দেখতে পাচ্ছেন কাট এবং কপি রয়েছে, কাট এবং কপি ছাড়া পেস্ট অচল। অর্থাৎ কাট এবং কপির উপরে পেস্ট নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? আমরা যখন কোনো একটা টেক্সটকে, আমি ওয়ার্ড ফাইল দিয়ে বোঝাই, ওয়ার্ড ফাইলে আমরা টেক্সট পাই, আমরা ছবি ইনসার্ট করতে পারি, যে কোনো শেপ ইনসার্ট করতে পারি। তো সেই যে কোনো কিছু একটা যখন আমরা কাট করব অথবা কপি করব, তারপরে আমাদের পেস্ট কাজে আসবে। যদি আমরা কাট অথবা কপি না করি তাহলে পেস্ট কোনো কাজেই আসবে না। অর্থাৎ পেস্ট হচ্ছে কাট এবং কপির উপর নির্ভরশীল। এখন কাট এবং কপি বলতে কি বোঝায়? একই জিনিস কিন্তু সামান্য একটু ভিন্নতা রয়েছে। কাট করলেও পেস্ট করা হবে, কপি করলেও পেস্ট হবে। আপনি যদি কাট করে পেস্ট করেন তাহলে যে ফাইলটা কাট করেছেন সেটা যে লোকেশনে ছিল সেখান থেকে সেটা মুছে যাবে, যেখানে পেস্ট করবেন সেখানে চলে যাবে। আর কপি পেস্ট হচ্ছে সে ফাইলটা দুই জায়গাতেই থাকবে। আপনি যেখান থেকে কপি করেছেন সেখানে সে থাকবে, আপনি এর পেস্ট করার জন্য যে জায়গায় খুঁজে নেবেন সেখানেও সে থাকবে। অর্থাৎ দুই জায়গাতেই সে থাকবে। উদাহরণস্বরূপ দেখাচ্ছি। দেখুন এখানে কাট আছে। আমি যদি এই কাটকে কাট করি, এই যে কাট প্রেস করে প্রেস করলাম কাট, দেখুন এখান থেকে মুছে গেছে। এখন আমি যেখানেই মাউস নিয়ে বা কার্সর নিয়ে পেস্ট ক্লিক করব তখনই সেটা এখানে চলে আসবে। যেখানেই আমি যেখানেই আমি কাট করব, আমি যদি এখান থেকে আবার কাট করি দেখবেন এখান থেকে মুছে গেছে, অন্য জায়গায় পেস্ট করছি সেখানে চলে আসছে। এটাকে যদি আমি এই জায়গায়ও রাখতে চাই, অন্য জায়গায়ও রাখতে চাই, তাহলে আমার ওই জায়গাতে আবার পেস্ট করতে হবে। অর্থাৎ একই জিনিস যদি আমি কাট করে নিতে চাই আরেক জায়গায় তাহলে কিন্তু থাকবে না। কাট না করে যদি আমি বারবার পেস্ট করি ভিন্ন ভিন্ন জায়গায় তাহলে কিন্তু সে বিভিন্ন জায়গায় থাকতে পারে। কপি হচ্ছে, কপি আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, কপি করলাম, দেন অন্য জায়গায় পেস্ট করলাম। দেখুন এখানে পেস্ট করছি, দেখুন এখানে কপি আছে, এখানেও আছে। অর্থাৎ এটা কোনো মুছেও যায়নি, এটা কোনো চেঞ্জ হয়নি। অর্থাৎ কপি হচ্ছে আপনার যা ছিল তা যেখানে ছিল সেখানে থাকবে, পাশাপাশি আপনি যেখানে পেস্ট করবেন সেখানেও থাকবে। এই হচ্ছে কাট এবং কপির মধ্যে পার্থক্য।
আরেকটা বিষয় লক্ষণীয়, কাট এবং কপি যতক্ষণ আপনি না করবেন ততক্ষণ পেস্ট যে টুলসটি আছে সেটা কিন্তু হাইড হয়ে থাকবে, অর্থাৎ সেটা ইনএক্টিভ থাকবে। পাশাপাশি কাট এবং কপিও এখন ইনএক্টিভ দেখতে পাচ্ছেন। কেন ইনএক্টিভ? কারণ কোনো টেক্সট সিলেক্ট করা নেই। আপনি যখনই কোনো টেক্সট সিলেক্ট করবেন, করা মাত্রই দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি কোনো টেক্সট বা কোনো ফাইল বা কোনো শেপ বা কোনো ইমেজ সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনি কাট বা কপি কোনোটাই করতে পারবেন না। কাট এবং কপি করার জন্য অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে কাট কপি করতে হবে, দেন পেস্ট করতে হবে। আশা করি কাট কপি পেস্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবার আমরা আসি দ্বিতীয় যে ক্যাটাগরি আছে, ক্লিপবোর্ডের পরেই আছে ফন্ট। ফন্ট কি জিনিস? ফন্ট হচ্ছে লেখার শৈলী বা লেখার ধরন, স্টাইল। লেখা মানে হচ্ছে আমরা যে লেখাগুলো লিখি, বাংলা হোক, ইংরেজি হোক, যে কোনো ভাষায় হোক, প্রতিটি লেখারই একটা শৈলী আছে, একটা স্টাইল আছে যার যার। তো সেইটাকে বলা হয় ফন্ট। এমএস ওয়ার্ডে অসংখ্য ফন্ট দেওয়া আছে। আপনি এই ফন্ট টুলবারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা বক্স, এই যে এইখানে আমি দেখেন এখানে এই টেক্সটের ডানে দিয়ে রেখেছি ক্যালিব্রি বডি, এখানে আরো কিছু আছে। তো এই ক্যালিব্রি বডি লেখা এই যে এখানে আছে, এইখানে ক্লিক করলে দেখা যায় এইখানে অসংখ্য ফন্ট আছে। এই পাশের ত্রিভুজে ক্লিক করলে দেখা যাবে অসংখ্য ফন্ট এখানে চলে এসেছে। বিভিন্ন ফন্টের নাম, বিভিন্ন ফন্টের বিভিন্ন ডিজাইন, বিভিন্ন স্টাইল। প্রত্যেকটা ফন্টের একটা স্টাইল রয়েছে। এখানে আপনি দেখুন 3.2.1 এখানে আমি 3-4 ধরনের ফন্ট রেখেছি। দেখুন এখানে যখন আমি ক্লিক করছি, যে এই ফন্টে ক্লিক করার পর আপনি উপরে ফন্টের নামের মধ্যে দেখবেন এখানে কি চলে আসলো, সেঞ্চুরি গথিক। আমি যখন আবার এইখানে ক্লিক করলাম চলে আসলো ক্যালিব্রি। আবার এখানে ক্লিক করলাম, চেঞ্জ নাই, এখানেও চেঞ্জ নাই। অর্থাৎ টেক্সট টাইপ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফন্ট আমরা এখান থেকে পছন্দ করতে পারি। আমাদের যে ফন্টটা পছন্দ হয় সেটা আমরা সাধারণত যখন অফিস ফেলে কাজ করি তখন টাইমস নিউ রোমান দিয়ে করি। এখন অনেকেই এরিয়েল ব্যবহার করে থাকে, এরিয়েল ন্যারো ব্যবহার করে থাকে। তো যেটা আসলে যার কাছে ভালো লাগে সে সেটা দিয়ে কাজ করে। পাশাপাশি এখন অনেক অফিসে তাদের নিজস্ব ফন্টও তৈরি করে ব্যবহার করা হয় বিভিন্ন প্রাইভেট অফিসগুলোতে। বর্তমানে বাংলা ফন্টের মধ্যে আমরা সবসময় শুটনি এমজে ব্যবহার করতাম, বিজয় যেটাকে বলি আমরা, বিজয় ফন্ট। এখন বর্তমানে বিজয় ফন্ট যেহেতু অনলাইনে সাপোর্ট করে না, সেহেতু শুটনি এমজের পরিবর্তে বাংলাদেশে অফিসিয়ালি নিকশ নামে একটি ফন্ট আছে, যেটা দেখতে হুবহু শুটনি এমজের মতোই দেখতে, সেটা ব্যবহার করা হয়। এটা প্লাস পয়েন্ট হচ্ছে এই নিকশ হচ্ছে একটা ইউনিকোডের ফন্ট, ইউনিকোড ফন্ট। ইউনিকোড ফন্ট সেগুলাই যে ফন্ট গুলা বা যে লেখাগুলো লিখলে বাংলায় লিখলে দেখবেন অনলাইনে সাপোর্ট করে। আপনি যে কোনো ব্রাউজারে লিখতে পারেন, যে কোনো মিডিয়ার মধ্যে অনলাইন যে মিডিয়া আছে সেখানে লিখতে পারেন। যেখানে লিখুন অনলাইনে দেখবেন যে ফন্টগুলো সাপোর্ট করে সেগুলো হচ্ছে ইউনিকোড ফন্ট। অর্থাৎ ইউনিকোড টাইপের যে ফন্ট আছে সেগুলো অনলাইনে সাপোর্ট করে, কিন্তু বিজয় টাইপের যে ফন্ট আছে সেই বিজয় টাইপের কোনো ফন্টই অনলাইনে সাপোর্ট করবে না। বিভিন্ন ফন্ট এখানে ফিক্স করা আছে, আবার বিভিন্ন ফন্ট আমরা নেট থেকে সংগ্রহ করতে পারি। দেখুন এখানে একটা ফন্ট রয়েছে এলআই আলিনোর তৎসম ইউনিকোড, এটা কিন্তু নেট থেকে সংগ্রহ করা একটা ফন্ট। লেখা সুন্দর দেখানোর জন্য এই ফন্টটা ব্যবহার করা হয়েছে। আপনারা এখানে এই ফন্টটা দেখুন, এই যে এই ফন্টটা, এটা কিন্তু এমএস ওয়ার্ডে থাকবে না, ছিল না। এটা যখন আমি বাংলায় ক্লিক করি, দেখুন বাংলাতে ক্লিক করার পর এখানে উপরে কি আসছে, এলআই আলিনুর বাংলা বর্ণ ইউনিকোড আসছে। অর্থাৎ এটার নাম হচ্ছে এলআই আলিনুর বাংলা বর্ণ ইউনিকোড। তো এরকম দেখতে সুন্দর এরকম আরো অনেক ফন্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন, যেটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। যারা বিশেষ করে ডিজাইনের কাজ করে বা যারা লোগো তৈরির কাজ করে ফটোশপ ইলাস্ট্রেটরে, তারা সাধারণত স্টাইলিশ ফন্টগুলো ইউজ করে থাকে। কারণ স্টাইলিশ ফন্ট ইউজ করে সব সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায়। তো আমাদের এমএস ওয়ার্ডে কাজ করতে গিয়ে অত স্টাইলিশ ফন্ট প্রয়োজন হয় না, তাই আমাদের প্রয়োজন নেই। আশা করি ফন্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। ফন্ট কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিব। এখানে পাশাপাশি ফন্টের আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ফন্ট আমরা চেঞ্জ করব। আমরা সাধারণত কাট কপি করার জন্য যেমন টেক্সট সিলেক্ট করি, তেমনি ফন্ট সিলেক্ট করে, অর্থাৎ টেক্সট সিলেক্ট করে আপনি যখন এখান থেকে ফন্ট ক্লিক করবেন, দেখুন আমি এরিয়াল ন্যারো ক্লিক করছি, ক্লিক করলাম, এখন এই প্রতিটি শব্দ এরিয়াল ন্যারো হয়ে গেছে। দেখুন এখানে যখন ক্লিক করছি এখানে এরিয়াল ন্যারো আসতেছে।
এভাবে আপনারা যে কোনো ফন্টই সিলেক্ট চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু এটা ইংরেজি ফন্ট, তো ইংরেজি ফন্ট দিতে হবে। এটা যদি আপনি এখন বাংলা ফন্ট দেন তাহলে তো হবে না। এখানে বাংলা ফন্ট দিলে দেখুন এটা একটা অনেক উল্টাপাল্টা হয়ে গেছে দেখুন। আমি ছোট নিয়ে যেহেতু মাউস নিলাম, এখানে বাংলা চলে এসেছে। এখানে মাউস আনার পরে নিচে দেখুন বাংলা হয়ে হয়ে গেছে। অর্থাৎ ইংরেজি ফন্টে আপনাকে ইংরেজি ফন্ট যখন আপনি ইউজ করবেন তখন ইংরেজি ক্যাটাগরি চুজ করতে হবে, ইংরেজি ফন্ট ক্যাটাগরি চুজ করতে হবে। যখন আপনি ইউনিকোড টাইপের ফন্ট ইউজ করবেন তখন ইউনিকোড টাইপের ক্যাটাগরি চুজ করতে হবে। যখন আপনি বিজয় দিয়ে লিখবেন তখন বিজয় ক্যাটাগরির ফন্ট চুজ করতে হবে। ফন্টের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্টের নামের পাশেই টুলস এর মধ্যে আছে 11 লেখা আছে। এখানে দেখুন, এখানে দেখুন, এখানে কোনো নামও নেই, কোনো সংখ্যাও নেই। মানে কি? মানে হচ্ছে আমি যে যে লেখাটি বা যে টেক্সটটি সিলেক্ট করেছি এখানে, এখানে 2-3 প্রকার ফন্ট আছে, আবার লেখার সাইজও 2-3 প্রকার আছে, তাই এখানে কোনোটাই শো করেনি। আমরা যখন বাইরে ক্লিক করব তখন দেখবেন চলে এসেছে, ফন্ট নাম চলে এসেছে, ফন্ট সাইজ চলে এসেছে। এখানে আমরা যখন টেক্সট সিলেক্ট করে এইখানে ক্লিক করব দেখবেন এখানে এগুলো সব হচ্ছে ফন্ট সাইজ। এই সংখ্যাগুলো আপনারা যখন দেখতে পাচ্ছেন ফন্ট বড় হচ্ছে ছোট হচ্ছে, আমরা যখন এই সংখ্যাগুলো চুজ করব আমাদের ফন্ট সাইজ বেড়ে যাবে এবং কমে যাবে। এখান থেকে ফন্টের সাইজ আপনারা পছন্দ করবেন। যাই হোক, আমি ফন্ট সাইজ চেঞ্জ করছি না। এরপরে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন দুইটা এ আছে, দুইটা এ, একটা একটু দেখতে বড়, একটা দেখতে ছোট। তো যেটা বড় এটা মানে হচ্ছে আপনি এটা ক্লিক করে আপনি এখান থেকে যদি ফন্ট সাইজ পরিবর্তন না করেন, আপনি এই বড় এটা ক্লিক করলেই ফন্ট সাইজ পরিবর্তন হবে, অর্থাৎ বড় হবে। দেখুন আমি ক্লিক করছি, এখানে ফন্ট সাইজ বড় হচ্ছে ধীরে ধীরে। আবার যদি আমি এই ছোট এটা ক্লিক করি তাহলে ফন্ট সাইজটা ছোট হতে থাকবে। অর্থাৎ এই দুটার কাজ হচ্ছে ফন্ট সাইজ ছোট এবং বড় করা। তো এভাবে আমরা ফন্ট সাইজকে ছোট বড় করতে পারি, এখান থেকেও করতে পারি, পাশাপাশি এখান থেকেও করতে পারি। যেটা আমাদের ভালো লাগে, যেটা আমাদের পছন্দ, যেটা আমাদের উপযোগী মনে হয় সেটা আমরা ব্যবহার করব। এরপরে নিচে যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন ফন্টের মধ্যেই, ফন্ট নামের নিচে বি আই ইউ তিনটা অক্ষর দেখতে পাচ্ছেন। বি মানে হচ্ছে বোল্ড, এই যেখানে দেখানো আছে বোল্ড। বোল্ড মানে হচ্ছে বোল্ড প্রকাশ করতে এখানে বি আইকন দেওয়া হয়েছে। ইটালিক প্রকাশ করার জন্য আই দেওয়া হয়েছে। আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ দেওয়া হয়েছে। অর্থাৎ বোল্ড মানে কি? বোল্ড মানে হচ্ছে একটা সাধারণ লেখাকে আপনি যখন একটু মোটা করে চাইবেন তখন আপনি লেখাটাকে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করে আপনি এই বি প্রেস করলে আপনার দেখবেন লেখাটা মোটা হয়ে গেছে, অর্থাৎ লেখাটা বোল্ড হয়ে গেছে। পাশাপাশি আপনি যখন আইতে ক্লিক করবেন, লেখাটা সিলেক্ট করে যখন আপনি আই ক্লিক করবেন আই, তাহলে সেটা ইটালিক হয়ে যাবে। ইটালিক মানে একটু বাঁকা লেখা, বাঁকা টাইপের লেখা, অর্থাৎ লেখার ফন্ট টেক্সটটা একটু বাঁকা হয়ে যাবে। টেক্সটকে একটু বাঁকা করতে লেখা সিলেক্ট করে আপনি আই ক্লিক করবেন। আপনার যদি লেখার নিচে দাগ দেওয়ার প্রয়োজন হয় তখন লেখার নিচে লাইন টানার জন্য আপনি এই লেখা সিলেক্ট করে ইউ প্রেস করবেন। লেখা সিলেক্ট করে ইউ প্রেস করলে দেখবেন আপনার লেখার নিচে আন্ডারলাইন চলে এসেছে। এই আন্ডারলাইন আবার কয়েক প্রকারের হয়। যেমন এই ইউর পাশে দেখতে পাচ্ছেন একটা ত্রিভুজ মার্ক রয়েছে। এই ইউর পাশে ত্রিভুজ মার্কে ক্লিক করলে এখানে আপনি লাইন, আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল দেখতে পাবেন। দেখুন এখানে একটা আছে ঢেউ ঢেউ আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ফন্টের নিচে ঢেউ ঢেউ আন্ডারলাইন চলে এসেছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখবেন হাইফেন, সব হাইফেন চলে আসছে। আর এটা ক্লিক করলে ডাবল আন্ডারলাইন চলে আসবে। তো এখান থেকে আপনারা আন্ডারলাইনের স্টাইল পরিবর্তন করতে পারেন। তো আশা করি এই বিষয়টি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা এখানে শর্টকাট ইউজ করতে পারেন। ধরুন আপনি টেক্সট বড় করতে চাচ্ছেন, ফন্ট সাইজ বড় করবেন, তাহলে আপনি কিভাবে শর্টকাট ইউজ করবেন? তো টেক্সটটাকে সিলেক্ট করবেন, করার পরে কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করেন, সেটা দিতে হবে। তার ডান পাশে থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিলে ফন্ট বড় হবে। পাশাপাশি আপনি কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট যেটা দিয়ে ওপেন করেন বা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করেন সেটা দিলে আপনার ফন্ট সাইজ ছোট হতে থাকবে। তো এভাবে ফন্ট সাইজ ছোট বড় করা যায় শর্টকাটের মাধ্যমে। শর্টকাটের মাধ্যমে বোল্ড করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করবেন। দেখুন লেখাটি বোল্ড করা আছে, আমরা এটাকে আনবোল্ড করতে চাইলে কন্ট্রোল বি প্রেস করব। আবার বোল্ড করতে চাইলে কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড হবে। অর্থাৎ কন্ট্রোল বি একবার প্রেস করলে বোল্ড হবে, আরেকবার প্রেস করলে বোল্ড উঠে যাবে। তেমনি ভাবে কন্ট্রোল আই প্রেস করলে ইটালিক হবে, আবার আই প্রেস করলে ইটালিক
ক্যান্সেল হয়ে যাবে। এবং কন্ট্রোল ইউ প্রেস করলে লেখার নিচে আন্ডারলাইন আসবে, আবার ইউ প্রেস করলে আন্ডারলাইন উঠে যাবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে ফন্টের মধ্যে আরো কয়েকটি অপশন রয়েছে, সেটা নিয়েই আমি পরবর্তী ক্লাসে কথা বলবো। ক্লাস বেশি দীর্ঘায়িত করতে চাই না, কারণ ক্লাস বেশি দীর্ঘায়িত করলে হয়তো আপনাদের মনোযোগ নষ্ট হতে পারে, অথবা আপনাদের সময়ের সংক্ষিপ্ত থাকতে পারে। তাই ক্লাসগুলো অল্প অল্প করে অল্প সময় করে নেওয়াই ভালো আমি মনে করি। আপনারা অবশ্যই ক্লাসের উপর কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাবেন, আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে সেটা জানাবেন। পাশাপাশি আপনাদের কোনো বিষয়ে বা কোনো টপিকের উপর ক্লাস প্রয়োজন হলে সেটাও জানাবেন। তো সকলেই ভালো থাকুন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করুন। আশা করি সম্পূর্ণ ক্লাস করলে আপনারা খুব ভালোভাবে এমএস ওয়ার্ডের কাজ করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন, কারণ ফলো করলেই আবার যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনারা পেয়ে যাবেন। ফলো না করলে তো সেটা পাবেন না। ফলো না করলে আমার ফলো না করলে পেজ সার্চ করে তারপর দেখতে হবে ভিডিও আসছে কিনা। যদি ফলো করে যান তাহলে অবশ্যই এই কাজটি করা লাগবে না, সার্চ করতে হবে না। ফলো করলে অবশ্যই যখনই ভিডিও আপলোড করা হবে তখনই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে বা আপনারা যখনই ব্রাউজ করবেন স্ক্রল বারের শুরুতেই চলে আসবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।